গত পর্বে আমরা নির্মল পালিতের প্রসঙ্গ ছেড়ে এসেছিলাম, আর প্রশ্ন ছিল কে এই নির্মল পালিত। এক কথায় বলতে গেলে নির্মল পালিত ছিল দীপুর পুরনো স্কুলের বন্ধু। আরেক চোখে যদি নির্মল পালিতকে চেনা যায় তাহলে আমরা জানতে পারি নির্মল পালিত ছিল যেই সমাজে উচ্চবিত্ত ইংরেজদের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করতে চেয়েছিল বাঙালিরা। বাঙালি হলেও এরা সাহেব পাড়ায় বাস করা পছন্দ করত, এমনকি নিজেদের এরা একরকম সাহেব ভাবতেই ভালোবাসত। এদের চাল চলন, কথাবার্তা সবই হতো ইংরেজদের অনুকরণে। এই সেই নির্মল পালিত। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলাম। আসুন শুনে নিই আজকের পর্বে কি আছে। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের পর্ব। এ হচ্ছে সেই নির্মল পালিত। কালীঘাট স্কুল থেকে 5th ক্লাস পর্যন্ত পড়ে সাউথ সারবাবান স্কুলে চলে গিয়েছিল। বরাবরই ফার্স্ট হতো। একদিন দীপঙ্কর আর কিরণ গিয়েছিল আবার। তখন কিরণের বাড়ির বাইরে দিকে একটা চালা ঘরে সবে লাইব্রেরি হয়েছে, অনেক বই জোগাড় হয়েছে। কিরণের বাড়িতে যত পুরনো পাঁজি ছিল, রামায়ণ মহাভারত ছিল, অ্যালজেব্রা, জিওমেট্রি ছিল, সব জড়ো করে কিরণ তার লাইব্রেরি করেছে। মেম্বারদের নাম লিখেছে একটা খাতায়। সকলকেই চাঁদা দিতে হবে। তারপর লাইব্রেরিটা আরও বড় হলে তখন একটা বাড়ি করা হবে 1000 টাকা দিয়ে। কিরণ বলতো, দেখবি 3000 বই করে ফেলবো আমি আর কটা দিনের মধ্যেই। তারপর দীপঙ্কর আর কিরণ এর বাড়ি ওর বাড়ি বই ভিক্ষে করে নিয়ে আসতো। পড়ার বই আর কারোর বাড়ি রইল না। যত বই ছিল বাড়িতে সব একদিন দিয়ে এলো কিরণকে। কিরণ বলতো, একদিন চাঁদার খাতাটা নিয়ে বাড়ি বাড়ি ঘুরতে হবে। বই হলো, কিন্তু চাঁদা আর ওঠে না। রাখাল ছিল চণ্ডীবাবুদের বাড়ির ছেলে, খুব বড় লোক। দুপুরবেলা বাড়ির দারোয়ান রামধনী টিফিনের সময় একটা কাঁসার গ্লাসে ঢাকা দেওয়া দুধ আনতো আর 4টে রসগোল্লা। স্কুলের দারোয়ান দুপুরবেলা গেট বন্ধ করে দিত। যে ছেলেরা পয়সা পেত বাড়ি থেকে, তারা গেটের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে আলু কাবলি, ঘুগনি দানা, আমসত্ত্ব এসব কিনত। লটারির বিস্কুটও ছিল। একটা নম্বর লাগানো থালার ওপর একটা কাঁটা ঘুরিয়ে দিত। কাঁটাটা ঘুরতে ঘুরতে যত নম্বরে এসে থামত, সেই ততগুলো বিস্কুট দিত 1 পয়সায়। আর টিফিনের ঘন্টা বাজবার একটু আগের থেকেই রামধনী এসে দাঁড়িয়ে থাকতো দুধের গ্লাস হাতে নিয়ে। জায়গাটা বেশ ছায়া ছায়া। একটা মাধবীলতার গাছ গেটের উপর উঠে ঢেকে দিয়েছিল জায়গাটা। মাধবীলতার শেকড়টাও অশ্বত্থ গাছের মতো মোটা হয়ে গিয়েছিল। রামধনী ডাকত, এ দাদাবাবু, এ দাদাবাবু। রাখাল মোটাসোটা নাদুস নদুস চেহারার ছেলে, হাফ প্যান্ট শার্ট এঁটে বসে থাকতো ক্লাসে। টিফিনের ঘন্টায় স্কুলের মাঠে লাট্টু ঘোরাতে সবাই ব্যস্ত তখন, কিংবা চোর পুলিশ খেলতে। চোর পুলিশ খেলাটাই ছিল বেশি মজার। একজন চোর হতো আর সবাই পুলিশ হয়ে তাকে খুঁজে বেড়াতো। আর তারপর ছিল ঘূর্ণিফল। ঘূর্ণিফল খেলাও ছিল বেশ মজার। রামধনী আবার ওই ধার থেকে ডাকত, এ দাদাবাবু, দাদাবাবু, দুধ খেয়ে যাও। আর শেষকালে যখন কিছুতেই খাবে না রাখাল, তখন রামধনী অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারকে গিয়ে বলতো। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন রামরতনবাবু। ভারী কড়া লোক। বগলের তলা দিয়ে চাদরটাকে ঘুরিয়ে বুকে জড়িয়ে রাখতেন। রামধনীর কথা শুনে দৌড়ে আসতেন আর এসেই হাঁক দিতেন, স্টুপিড। রাখাল মুখ কাচুমাচু করে খেলা ছেড়ে এসে দাঁড়াতো। রামরতনবাবু বলতেন, দুধ খাচ্ছ না কেন? দুধ খাও। রাখাল আস্তে আস্তে রামধনীর হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে টোটো করে সব দুধটা এক নিঃশ্বাসে খেয়ে ফেলত। তারপর 4টে রসগোল্লা একটার পর একটা মুখে পুরে দিত। রসগোল্লাগুলো চিবোতে চিবোতে যেন দম আটকে আসতো রাখালের। দীপঙ্কর, কিরণ, ফটিক, বিমাল, লক্ষণ সবাই চেয়ে চেয়ে সেই রসগোল্লা খাওয়া দেখত তার। রাখালের রসগোল্লা চেবানো দেখে মনে হতো সে যেন এক মুখ নিম পাতা খাচ্ছে। আর সবটা খাওয়া হয়ে গেলে রামরতনবাবু বলতেন,
আজ যেন কখনো তোমার নামে কমপ্লেন না শুনতে হয় আমায়, বুঝলে? রাখাল মুখ নিচু করে ঘাড় নাড়ত। রামরতনবাবু আবার বলতেন, দুধ খেতে এত গোলমাল করো যেন বুঝতেই পারি না। জানো দুধ কত পুষ্টিকর খাবার? দুধ খেলে শরীর ভালো হয়, আর শরীর ভালো হলে ব্রেনও ভালো থাকে, আর ব্রেন ভালো হলে তবে তো লেখাপড়া করতে পারবে। যাও এবার। এই বলে রামরতনবাবু চলে যেতেন। তখন রাখাল নিজ মূর্তি ধরত। রামধনীকে বলতো, দাঁড়া, তোকে আজকে আমি কি করি তুই দেখ। তুই যখন ঘুমোবি তখন তোর টিকি কেটে দেব। কথাটা বলতেই দীপঙ্কর, ফটিক, কিরণ, বিমান সবাই হো হো করে হেসে উঠত। তখন রাখাল একটা ছড়া কাটত। রামধনী পাড়ে, দই নেই ভাঁড়ে, পাড়ের মাথায় লম্বা টিকি, টিকি নিয়ে খরচ লিখি, টিকি কাটবো কচকচিয়ে, পাড়ে মরবে ছটফটিয়ে। এই সেই রাখাল। একদিন রাখাল কিছুতেই আর রসগোল্লা খেতে পারত না। দীপুকে বলতো, এই দীপু, খাবি? রামধনী দীপঙ্করের দিকে কটমট করে তাকিয়ে দেখত। দীপঙ্কর বলতো, না ভাই, আমার পেট ভর্তি আছে। কিরণ সেই রাখালকেও মেম্বার করেছিল লাইব্রেরির। 1 আনা করে চাঁদা, মাসে মাসে দিতে হবে। বেশি দিলে ক্ষতি নেই, সেই পয়সায় বই কিনে বিরাট লাইব্রেরি হবে। তারপর যখন আরও পয়সা হবে লাইব্রেরিতে, তখন একটা ঘর তৈরি করা হবে। তখন সবাই আসবে লাইব্রেরি দেখতে। মহাত্মা গান্ধী এলে তাকে ডেকে দেখানো হবে। JM সেনগুপ্তও আসবেন। ভালো ভালো বই সব লাইব্রেরিতে রাখা হবে। রাখাল বললে, আমি তোদের অনেক বই দেব, আমাদের বাড়িতে অনেক বই আছে। সত্যি কিরণ গিয়ে বই নিয়ে এসেছিল। মোটা মোটা বাঁধানো সব বই, সবই ইংরেজি বই। তাই ইংরেজি বইও থাক, ইংরেজি বইয়েরও তো দরকার। রাখাল বললে, কাউকে বলিস নে যেন, র্যাপারের মধ্যে পুড়ে নিয়ে যা ভাই, দাদু দেখতে পেলে বকবে। কিরণ র্যাপারের মধ্যে জড়িয়ে বইগুলো এনেছিল। সমস্ত দিন কিরণ সেই লাইব্রেরির মধ্যেই থাকত। বইগুলো বার করে সাজিয়ে রাখত। আলমারি নেই, টেবিল নেই, চেয়ার নেই, কিচ্ছু নেই, শুধু একটা মাদুর পাতা মেঝের ওপর, আর তার দেওয়ালের গায়ে বইগুলো ইট পেতে সার সার করে দাঁড় করানো। অনেকদিন দীপঙ্কর গিয়ে দেখেছে কিরণ একলাই চুপ করে বসে আছে ঘরের ভেতর। দীপঙ্কর বলতো, কী রে, একলা কি করছিস? কিরণ বলতো, কেউই আসে না, কেউ না এলে আমি একলা কী করে লাইব্রেরি চালাবো, বুঝতে পারছি না ভাই। আশ্চর্য কিরণের ধৈর্য। বই আছে, মেম্বার নেই, কেউ আসে না লাইব্রেরিতে। সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে গিয়ে বসতে কারোর তেমন মাথা ব্যথা নেই। সবাই তখন ফুটবল খেলতে গেছে, কিংবা হরিশ পার্কে গেছে, কিংবা রাস্তায় রাস্তায় ঘুড়ি ওড়াচ্ছে। আর তখন কিরণ একলা একলা অন্ধকার ঘরে লাইব্রেরি করেছে। লাইব্রেরির ঝড় দিচ্ছে, বইগুলো ধুলো ঝাড়ছে, বইতে নম্বর দিচ্ছে, খাতায় নামগুলো লিখে ক্যাটালগ তৈরি করছে। কাজ তো আর একটা নয়। কিরণ বলল, বস, তোর সঙ্গে একটা পরামর্শ আছে। দীপঙ্কর বললে, কি? আমাদের লাইব্রেরির একটা নাম দিতে হবে ভাই। আমি একটা নাম ভেবেছি, নামটা কীরকম হয়েছে বলতো? দ্য কালীঘাট বয়েজ লাইব্রেরি। দীপঙ্কর বললে, খুব ভালো নাম হয়েছে। কিরণ বললে, তা একটা সাইনবোর্ড টাঙাতে হবে তো। একটা টিন দিতে পারিস চৌকো মতন, আমি রং দিয়ে লিখে নেব। তা সে টিনও শেষ পর্যন্ত জোগাড় হয়েছিল। অঘোরদাদুর উঠোনে একটা ক্যানেস তারার টিন পড়েছিল বহুদিন ধরে। সেই টিন পিটিয়ে সোজা করে বাক্স রং করার দোকান থেকে রং এনে ইংরেজিতে সাইনবোর্ড তৈরি হয়েছিল। আর শুধু সাইনবোর্ডই নয়, রবার স্ট্যাম্পও একটা এনেছিল কিরণ। প্রেসিডেন্ট হয়েছিল দীপঙ্কর, আর সেক্রেটারি হয়েছিল কিরণ। তা কিরণই ঘুরে ঘুরে চাঁদা আদায় করত। ক্লাসের সব ছেলের কাছ থেকে চাঁদা আদায় হলো। তারপর ক্লাসের বাইরে মধুসূদনের বর্দা দিল 2 আনা, দুনি কাকাও দিলে 2 আনা। দুনি কাকা বললে, আবার লাইব্রেরি কেন রে বাবা? লাইব্রেরি করে হবেটা কি? লেখাপড়া কর মন দিয়ে। কিরণ বললে,
আউটবুক পড়ব তাই। কি আউটবুক পড়বি শুনি? আউটবুক মানে কি আগে বল দেখিনি। আউটবুক বানান কি আগে বল। দীপঙ্কর একটু ভয় পেয়ে গিয়েছিল। কিরণ বললে, বাইরের বই না পড়লে তো নলেজ হয় না। আবার নলেজ শিখেছে। নলেজ বানান করতে পারিস ছোড়া? নলেজ নিয়ে কি ধুয়ে খাবি সব? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবি? সনিদা বললে, আহা, চাইছে 2 আনা পয়সা দিয়েই দাও না। দুনি কাকা রেগে গেলে, বললে, আরে তুই বুঝিস না, দেখছিস পাড়ায় সিআইডি ঘুরছে, স্বদেশী বইটই যদি রাখে কোনদিন বিপদ হবে এমন। শেষে টেগার সাহেব খবর পেলে মেরে তক্তা বানিয়ে ছেড়ে দেবে সকলকে। টেগার সাহেবকে তো চেনো না। সে যাই হোক, শেষ পর্যন্ত দুনি কাকা ফতুয়ার পকেট থেকে একটা 2 আনা বার করে দিলে। কিরণ একটা রসিদ দিতে যাচ্ছিল। দুনি কাকা বললে, ও আর রসিদ দিতে হবে না, শেষকালে নাম দেখে কোনদিন ইলিশিয়াম রোতে ধরে নিয়ে যাবে, তখন চাকরিটি খতম। টেগার সাহেবকে তো চেনো না। সেই কিরণ। যখন স্কুলের সব ছেলেরা লেখাপড়া গল্প ঝগড়া নিয়ে ব্যস্ত, তখন কিরণ লাইব্রেরি নিয়ে ব্যস্ত। কিরণের বড় সাধ ছিল, দেশে স্বরাজ আসবে, সিআর দাস দেশের রাজা হবে। বড় সাধ ছিল তার বাবার অসুখ ভালো হয়ে যাবে, তাদের অবস্থা আবার ফিরে আসবে। কিন্তু সিআর দাস মারা যাবার পর থেকেই কিরণ যেন কেমন অন্যরকম হয়ে গেল। একদিন হঠাৎ লাইব্রেরির ভূত ঢুকলো মাথায়। যখন সবাই নানান কাজে মত্ত, কিরণ তখন লাইব্রেরি নিয়ে দিন রাত মাথা ঘামাচ্ছে। মানুষের সংসারে এমন অবুঝ লোক বোধহয় 2-1টা থাকে। পৃথিবীতে এমন বেহিসেবি লোক বোধহয় 2-1টা বাস করে। তারা কাজ করে মনে প্রাণে, নিষ্ঠা নিয়ে সেই কাজের চেষ্টাও করে। তারপর একদিন কোথায় থাকে তাদের কাজ আর কোথায় থাকে তারা। সবাই যখন কাজের সাফল্যে একেবারে প্রথম সারিতে এগিয়ে এসে পড়ে, তখন আসল মানুষটিকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তখন সেই বেহিসেবি কাজ পাগল মানুষটা কোথায় যেন হারিয়ে যায়। কেউ আর তার খোঁজ রাখে না, কেউ আর তার সন্ধানও করে না। কিরণের সঙ্গে আগে একবার নির্মল পালিতের বাড়িতে গিয়েছিল দীপঙ্কর। চণ্ডীবাবুদের মতো ব্যারিস্টার পালিত ছিলেন অনেক বড় লোক, কিন্তু একটু অন্য ধরনের বড় লোক। চণ্ডীবাবুরা বনেদি, গাড়ি ছিল, সরকার, মুহুরি, গোমস্তা, দারোয়ান, জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোল, দুর্গোৎসব সবই ছিল। তাদের ছেলে রাখাল খেত দুধ আর রসগোল্লা। কিন্তু ব্যারিস্টার পালিত ছিল নতুন আমদানি। কবে একদিন হাইকোর্ট হয়েছিল কলকাতায়, পঞ্চায়েত উঠে গিয়ে ধর্মাধিকরণের প্রতিষ্ঠা হয়েছিল ইংরেজদের সাম্রাজ্যে। তাদের উদ্দেশ্য যতই সৎ থাক, আকাঙ্ক্ষা যতই বিরাট থাক, আর একদল মানুষের সৃষ্টি হয়েছিল তার ফলে। আর সেই মানুষেরা কালীঘাটে যেত না, দোল দুর্গোৎসবে যোগদান করত না। তারা বাঙালি হয়েও থাকতো সাহেব পাড়ায়। তাদের বাড়িতে রান্না করত বাবুর্চি খানসামা, ছেলে মানুষ করত আয়া। তারা বাবাকে বলতো ড্যাডি আর মাকে বলতো মাম্মি। আর নির্মল পালিত ছিল সেই সমাজের। দারোয়ান স্কুলে নিয়ে এসে পৌঁছে দিত, আবার ছুটির সময় সঙ্গে করে বাড়ি নিয়ে যেত। কখনো ভালো করে ভাব হয়নি নির্মলের সঙ্গে। বড় জোর মাঝে মাঝে রাস্তায় কিংবা পথে কিংবা পার্কে দেখা হয়েছে। দেশবন্ধু যেদিন মারা যান সেদিন দারোয়ানের সঙ্গে দেখেছে রাস্তায়। দেশবন্ধু ব্যারিস্টার ছিলেন, ব্যারিস্টার পালিতের সমবয়সী, বোধহয় সেই কারণেই এসেছিল। মনে আছে দীপঙ্করের কেমন যেন ভয় ভয় করছিল নির্মল পালিতের বাড়ি যেতে। একটা বাড়ি থাকে যার সামনে গেলে ঢুকতে ভয় করে। নির্মল পালিতের বাড়িটাও ঠিক তেমনই। সামনে একটু ঘেরা বাগান মতন, সেখানে একটা দারোয়ান বসে থাকে, অনেক সময় একটা কুকুরও বসে থাকে সামনে। কিরণ বললে, চল না, ভয় কী রে, আমরা তো আর চোর নই, ভেতরে চল। একবার আরও অনেক আগে কিরণদের লাইব্রেরি তখন সবে শুরু হয়েছে। চাঁদার জন্য তখন যার তার কাছে হাত পাচ্ছে কিরণ। কিরণ একলাই লাইব্রেরি গড়ে তুলবে,
তার আর কোনো দিকে ভ্রূক্ষেপ নেই। আর এইসব সেই সময়ের কথা। বাড়ির সামনে গিয়েও সেই দিন দীপঙ্কর থমকে দাঁড়িয়েছিল। কিরণ অভয় দিয়েছিল, বলেছিল, ভয় কী রে, চল। দীপঙ্কর বললে, ভয় করছে ভাই, যদি তাড়িয়ে দেয়। কে তাড়িয়ে দেবে? আমি তো যাচ্ছি, আমার সঙ্গে চলে আয়। এই বলে আগে আগে যেতেই কোথা থেকে এক দারোয়ান এগিয়ে এসে বললে, কন হ্যাঁ, ক্যা মাংতা ইধার? দীপঙ্কর তো ভয় পেয়ে পালিয়েই আসছিল। কিরণও প্রথমটা একটু ঘাবড়ে গিয়েছিল, কিন্তু তারপরে সামলে নিলে। তারপর দারোয়ানের সামনে মাথা তুলে বললে, নির্মলবাবু আছে? নির্মলের সঙ্গে দেখা করতে এসেছি। খোকাবাবু? কিরণ বললে, হ্যাঁ, খোকাবাবু। খোকাবাবুর সঙ্গে একই স্কুলে আমরা পড়েছি। আমরা খোকাবাবুর ক্লাস ফ্রেন্ড। দারোয়ান কিছুই বুঝলে না, বললে, তব সাহেবকে পাশ চলো। কিরণকে নিয়ে দারোয়ান ঘরের দিকে যাচ্ছিল। কিরণ পেছন ফিরে বললে, আয় না দীপু, চলে আয়, আমি তো আছি, ভয় কি? কিরণের অভয় পেয়ে দীপঙ্করও পেছন পেছন গেল। গাড়ি বারান্দার নিচে কি চমৎকার সাজানো। একটা কুকুর জিভ বার করে চেয়ে দেখছে। টবের ওপর বাহারি ফুল গাছ বসানো রয়েছে। একটা দাঁড়ানো দাঁড়ের ওপর একটা কাকাতুয়া বসে বসে মাথা ফুলিয়ে সব দেখছে। পাশে একটা ন্যাংটো পরী, শ্বেত পাথরের তৈরি। পরীটা কাপড় সামলাতেই ব্যস্ত। দীপঙ্কর আর কিরণ দারোয়ানের পেছন পেছন গিয়ে একটা ঘরের সামনে দাঁড়ালো। দারোয়ান ঘরের দরজাটা খুলতেই কে একজন সাহেবী জামাকাপড় পরা লোক চিৎকার করে উঠল যেন। মনে হয় নির্মলের বাবা, ব্যারিস্টার পালিত। একজন বাঙালি বাবুর মতো লোক একেবারে হাঁ হাঁ করে সামনে এগিয়ে এসেছে দরজার দিকে। কিরণের খুব সাহস আছে বলতে হবে, বললে, নির্মল আছে? হঠাৎই ব্যারিস্টার চেঁচিয়ে উঠলেন, হু আর দিস আর্চেস বাবু? বাবুটি নিজেই যেন এক মহা বড় অপরাধ করে ফেলেছে। হন্তদন্ত হয়ে বললে, খোকা, তোমরা এখন যাও, তোমরা যাও এখন, সাহেব রাগ করছেন। দারোয়ান এতক্ষণে সুবিধে পেয়ে গেল, বললে, চলো চলো নিকলো। কিরণ কিছুতেই দমবার পাত্র নয়, বললে, আমরা নির্মলকে খুঁজতে এসেছি। আর হঠাৎই যেন বজ্রপাত হলো। ব্যারিস্টার পালিত চিৎকার করে উঠলেন, আস্ক দেম টু ক্লিয়ার আউট। ইংরেজি কি বাংলা কি ভাষায় যে কথাটা বলা হলো কিছুই বোঝা গেল না। বুঝবার অবকাশও কেউ দিলে না। দারোয়ান ততক্ষণ তাদের দুজনকে বাইরে টেনে নিয়ে এসেছে। তারপর দীপঙ্কর আর কিরণ প্রায় একরকম গলা ধাক্কা খেয়ে সেখান থেকে বেরিয়ে এসেছিল। দীপঙ্কর বলেছিল, আর কখনো আসবো না ভাই নির্মলদের বাড়িতে। কিরণ বলেছিল, আলবাদ আসবো, লাইব্রেরির চাঁদা নিতেই হবে নির্মলের কাছ থেকে। মনে আছে রাস্তায় এসে বাড়িটার দিকে ফিরে চেয়ে দেখেছিল দীপঙ্কর। কোথায় যেন একটা কর্কশ রুক্ষতা, একটা মায়া মমতাহীন কাঠিন্য মাখানো আছে বাড়িতে। এত সাজিয়েছে, এত ফুলের টব, এত কাকাতুয়া, এত ন্যাংটো পরি, তবুও যেন কোথায় কি নেই। যেন সব থেকে সব কিছু হারানো, সব পেয়েও সব কিছু খোয়া যাওয়ার ছাপ লেগে আছে গায়ে। যেন কাকাতুয়া পাখিটার ওই মাথা ফোলানো গম্ভীর চেহারাটার মধ্যেই বাড়িটার আসল কথা লুকিয়ে আছে। কিরণ সেদিন বলেছিল, ঠিক আছে, দেখবি আমি ঠিক চাঁদা আদায় করব। চাঁদা না দিয়েও যাবে কোথায়? তা এতদিন পর কিরণের কাছে নির্মল পালিতের নাম শুনে দীপঙ্কর কেমন যেন অবাক হয়ে গেছে। কিরণ বললে, নির্মলকে মেম্বার করেছি জানিস, মাসে 1 টাকা করে চাঁদা দেবে বলেছে। আমাকে যেতে বলেছে নির্মল, যাবি আজ? দীপঙ্কর বললে, যদি ওর বাবা আবার তাড়িয়ে দেয়? দূর, ওসব ভয় করলে লাইব্রেরি করা চলে না। ওইরকম লোকে কত তাড়িয়ে দেবে, কত গালাগালি দেবে, তাহলে আর কাজ হবে না কিছুই। দীপঙ্কর জিজ্ঞেস করলে, তোর বাবা জানে তুই ফেল করেছিস? কিরণ বললে, জানলে আর কি করবে, কথা তো বলতে পারে না মোটেই, গলাটা আরও ফুলে গেছে। কিন্তু কি করবি তুই, আবার পড়বি?
কিরণ বললে, এইবার পড়লে মাইনে লাগবে, ফ্রি তো আর পড়াবে না, আর তাছাড়া পড়েই আর কি হবে, ওই সংস্কৃত ধাতুরূপ আর ওই ইংরেজি ট্রান্সলেশন এসব পড়ে কী লাভ? আমি লাইব্রেরিতে বসে বসে অনেক বই পড়ে ফেলেছি। কি বই? কিরণ বললে, এই ম্যাকসুইনি, ম্যাটসিনি, গ্যারিবির লাইফ সব পড়ে ফেলেছি। বুঝলি, আরও পড়ব। পড়ে পড়ে আমার অনেক জ্ঞান হয়ে গেছে। তোরা সব কলেজে পড়, তোরা চাকরি টাকরি কর, ও আমার ওসব হবে না। আমায় তো আর কেউ চাকরি দেবে না, আমি পড়ব কিসের জন্য, আর কার জন্যই বা পড়ব? আর একটা সার জেনে গেছি, যে টাকা কোনো কালে হবে না আমাদের। কেন? কিরণ বলে, দূর ভাই, ও আমি জেনে গেছি, জোর করে কেড়ে না নিতে পারলে কারোর টাকা হয় না। এই দুনিয়াটা শক্তের ভক্ত, কেড়ে নিতে না পারলে টাকাও হয় না, আর স্বরাজও হয় না। কেউ তোর মুখ দেখে তোকে টাকা দেবে না। পৃথিবীটা অত সোজা নয়। সেদিন দীপঙ্কর কিরণের কথাগুলো শুনে অবাক হয়ে গিয়েছিল। এই কিরণও একদিন কত স্বপ্ন দেখেছে, কত আশা করেছে, কত ভালোবেসেছে। হঠাৎ যেন তারই মুখে কথাগুলো অন্যরকম শোনালো। কিরণ যেন কেমন বদলে গিয়েছে। কোথায় গেল সেই সাধু, সেই খাঁটি হিমালয়ের সাধু? সোনার কার্তিকের ঘাটে বসে যে অনেক আশার কথা শুনিয়েছিল কিরণকে। কিরণের বাবার অসুখ ভালো হয়ে যাবে, কিরণের অবস্থা ভালো হয়ে যাবে, কিরণের দেশ স্বাধীন হয়ে যাবে। সেই সাধুই বা কোথায় গেল, আর কিরণে বা কোথায় গেল, আর কোথায় বা গেল সেই শিয়ার দাস? কিরণের দিকে চেয়ে দীপঙ্করের মনে হলো কিরণের সমস্ত আশা, সমস্ত স্বপ্ন যেন ভেঙে চুরমার হয়ে গেছে সেই কবছরে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কি করে কেড়ে নিবি? কিরণ বললে, মিথ্যে কথা বলবো, লোক খুন করব, যা খুশি তাই করব, সোজা মিষ্টি কথায় কিছুই হবে না। তার মানে? কিরণ বলে, তার মানে ওই শিয়ার দাস, গান্ধী, ওদের কথায় আর কিচ্ছু হবে না। কংগ্রেসের কথায় আর কিচ্ছু হবে না। কংগ্রেসের কথায় স্বরাজ হবে না, কলা হবে। ভজুদা আমাকে সব বুঝিয়ে দিয়েছে। কেন? কিরণ বললে, সাহেবেরা এত কষ্ট করে এই দেশে এসেছে, এত বড় ব্যবসা বাণিজ্য ফেঁদে বসেছে, সব কি আমাদের দিয়ে দেবে বলে? ভজুদা বলেছে সংসারে সব জিনিস কেড়ে নিতে হয়। ও বাড়িতেও যা, সমাজেও তাই, দেশের বেলাতেও তাই। আয়ারল্যান্ড কেড়ে নিতে পেরেছিল, তাই স্বাধীন হয়েছিল। আমেরিকা লড়াই করেছিল, তাই স্বাধীন হতে পেরেছিল। জানিস, বীরভোগ্য বসুন্ধরা আমিও কেড়ে নেব, সব কেড়ে নেব, এইবার থেকে পইতে আর বেচব না। তাহলে কি করে চালাবি? কিরণ বললে, সে আর একদিন তোকে সব বলবো। পয়সা উপায় করার সহজ পথ আছে, ভজুদা সব শিখিয়ে দিয়েছে আমাকে। ভজুদা কে রে? কিরণ বলে, আমার গুরু। তোকে একদিন আমার গুরুর কাছে নিয়ে যাব, দেখবি তোর চোখও খুলে যাবে। জানিস, ভজুদা বলেছে আমরা যে গরিব লোক, সে ভগবানের দোষ নয়, মানুষের দোষেই আমরা গরিব। বড়লোকরাই আমাদের গরিব করে রেখেছে। সাহেবরাই তো বড় লোক, সাহেবদের যেমন করে হোক তাড়াতে হবে। তোকে একদিন নিয়ে যাব ভজুদার কাছে, দেখবি সব প্ল্যান হচ্ছে আমাদের। এখন কিছু বলবো না। নির্মলদের বাড়িটা এসে গিয়েছিল, আবার সেই ব্যারিস্টার পালিতের বাড়িটা। সেই সামনে দারোয়ান বসে আছে, সেই সার সার টবে ফুল গাছ লাগানো, সেই ঝুঁটি ফোলানো কাকাতুয়াটা দাঁড়ানো দাঁড়ে বসে আছে, আর সেই ন্যাংটো পরিটা কাপড় সামলাতে ব্যস্ত। আজ আর কিরণের কোনো ভয় নেই। কিরণ যেন অন্য মানুষ হয়ে গেছে একেবারে কদিনের মধ্যেই। ম্যাট্রিক ফেল করে কিরণ যেন সত্যি অনেক কিছু শিখে গেছে। একদিনে যেন হঠাৎ সাবালক হয়ে উঠেছে কিরণ। অথচ এই কিরণের সঙ্গে কতদিন কত রাস্তায় ঘুরে বেরিয়েছে, কত অন্তরঙ্গ ছিল কিরণ তখন। মনে হতো কিরণ আর দীপঙ্কর যেন একই তাদের সমস্যা, একই তাদের ভাগ্য।
কিন্তু ভাগ্যবিধাতা তাকে ম্যাট্রিক ফেল করিয়ে যেন অনেক বড় করিয়ে দিয়েছে, অনেক জ্ঞানী, অনেক গুণী করে দিয়েছে। আর দীপঙ্কর যেন কিরণের চেয়ে অনেক ছোট হয়ে গিয়েছে। কিরণ সোজা হঠাৎ করে সামনের গেটটা খুলে ভেতরে ঢুকল। আশ্চর্য, এমন বেপরোয়া তো ছিল না কিরণ কখনো। এত সাহস কোত্থেকে পেল কিরণ? সেদিনকার সেই দারোয়ানটা ঠিক তেমনি করেই বসেছিল। কিরণ গিয়ে বললে, খোকাবাবু হ্যাঁ? দারোয়ান উঠে দাঁড়ালো, বললে, ঠহরিয়ে। এই বলে সোজা ভেতরে চলে গেল। কিরণ বললে, দেখলি তো, এই ব্যাটাই সেদিন কিরকম করে তেড়িয়ে মেরিয়ে করছিল, মনে আছে? সত্যি, এমন হবে আশাই করেনি সে। খানিক পরে নির্মল এলো, একটা পাজামা পরা। অনেকদিন পর নির্মলকে দেখলে দীপঙ্কর। সামান্য সামান্য গোফের রেখা উঠেছে মুখে, গলাটা একটু ভারী হয়েছে। সেই নির্মল পালিত, যেন ঠিক চেনা যায় না, যেন অনেক বদলে গেছে। একটা শার্ট পরেছে, চুলগুলো আলু থালু। নির্মল হাসল, বললে, দীপু তুই কত বড় হয়ে গেছিস রে, চেনাই যায় না তোকে। দীপঙ্করেরও হঠাৎ যেন মনে হলো, তাহলে শুধু নির্মলই নয়, সেও অনেকখানি বদলে গেছে, নাকি সেও বড় হয়ে গিয়েছে। নির্মল বললে, প্রথমটা তো তোকে চিনতেই পারিনি। দীপঙ্কর বললে, তুই ফার্স্ট হয়েছিস? নির্মল বললে, আমার তো 6টা মাস্টার ছিল, তোর কি হলো? দীপঙ্কর বললে, আমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছি কোনো রকমের। কিরণ মাঝখানে মাথা দিয়ে বললে, ওসব কথা থাক তোদের, আমার চাঁদাটার কি হলো তাই বল, দিবি না? দীপঙ্কর ভাবছিল, এ সেই নির্মল পালিত। তাকে চিনতে পেরেছে, তার সঙ্গে কথাও বলেছে। তার মতো গরিব ছেলেদের সঙ্গে কথা বলাটাই যথেষ্ট। তার আবার এত খাতির। ওদের কি কম টাকা? ওদের কি কম প্রতিষ্ঠা? এক ডাকে সারা কলকাতার লোক ওর বাবাকে চেনে। আর সে তার ছেলে, সেই ম্যাট্রিকে ফার্স্ট হওয়া ছেলে। থাক না 6টা মাস্টার, 6টা মাস্টারই বা কে রাখতে পারে? আর 6টা মাস্টার থাকলেই কি সবাই ফার্স্ট হতে পারে? তবুও তো দীপঙ্কর লোককে বলতে পারবে যে ফার্স্ট বয় নির্মল পালিত তার বন্ধু। সেদিন ব্যারিস্টার পালিতের কাছে গালাগালি খাওয়ার সমস্ত অপমান যেন এক মুহূর্তে ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেল। কিরণ বললে, বিলেতে যাবার আগে আমাকে 1 বছরের চাঁদাটা দিয়ে দিস। আমার 500 বই হয়ে গেছে, আর 700 বই হলেই লাইব্রেরিটা একজনকে দিয়ে ওপেন করাবো। নির্মল বললে, কিন্তু তুই ফেল করলি কেন কিরণ? কিরণ বললে, তা পাশ করলেই আর কি হতো? আমি তো আর পড়তে পারতুম না, অত টাকা কোথায় পাবো? দীপঙ্কর জিজ্ঞেস করলে, তুই বিলেত যাচ্ছিস? নির্মল বললে, বাবার খুব ইচ্ছে। নির্মল পালিত ফার্স্ট হয়েছে শুনে তবু কিছুটা আনন্দ হচ্ছিল দীপঙ্করের, কিন্তু তার বিলেত যাওয়াটা শুনে কেমন যেন পর বলে মনে হলো নির্মলকে। মনে হলো নির্মলের সঙ্গে তাদের অনেক তফাৎ। দীপঙ্কর বললে, বিলেত যেতে তো অনেক টাকা লাগে না রে? নির্মল বললে, সে বাবা জানে, আমার কি। কিরণ টাকাটা নিয়ে একটা রসিদ লিখে দিলে, 1 টাকা চাঁদা, মাসে 1 টাকা। ওদের কাছে কিছুই না, অমন কত টাকা কত দিকে খরচ হচ্ছে ওদের, ওটা ওদের গায়ে লাগে না। 1টা টাকা ওদের কাছে সত্যিই কিছু নয়। আশ্চর্য, কেমন অবলীলায় 1টা টাকা দিয়ে দিলে। গাড়ি বারান্দার তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছিল। এই বাড়িতেই একদিন আরও ছোটবেলায় ঢোকবার জন্য দূর থেকে কত লোলুপ দৃষ্টিতে চেয়ে দেখেছে দীপঙ্কর। এই বাড়িতেই একদিন ঢুকে নির্মল পালিতের বাবার কাছে বকুনি খেয়েছে। এতদিন পর নির্মলের সঙ্গে সেই বাড়ির গাড়ি বারান্দার তলায় দাঁড়িয়ে যেন বড় আনন্দ হলো দীপঙ্করের। চাঁদা যদি নাও দিত তবুও কোনো দুঃখ ছিল না দীপঙ্করের। নির্মল পালিত তার সঙ্গে কথা বলেছে, নির্মল পালিত তাকে চিনতে পেরেছে, সেটাই যথেষ্ট। হঠাৎই নির্মল বললে, চা খাবি? দীপঙ্কর বললে, চা? নির্মল বললে,
আমাদের আবার চা খাওয়ার টাইম হলো কি না? আজকে দিদির 2জন বন্ধুকে চায়ের নেমন্তন্ন করা হয়েছে আমাদের বাড়িতে। কিরণ হঠাৎ বললে, দূর, আমরা চাটা খাবো না। চা হলো কুলিতের রক্ত। নির্মল অবাক হয়ে গেল কথাটা শুনে, বললে, কুলিদের রক্ত? কিরণ বললে, হ্যাঁ, চা বাগানের সাহেবেরা কুলিদের পেটে বুটের লাথি মেরে পিলে ফাটিয়ে চা তৈরি করে। ওই চা খাওয়া আর কুলিদের রক্ত খাওয়া সমান। নির্মল অনেক বই পড়েছে, কিন্তু এইসব কথা কখনো কোনো বইতে পড়েনি। কথাটা শুনে সে একটু অবাক হয়ে চেয়ে রইল কিরণের দিকে, যেন নিজেকে অপরাধী বলে মনে হলো একটু। তারপর বললে, কিন্তু চা আমরা তো রোজ খাই। কিরণ বললে, সে তোরা চা খাগে যায়, আমি খাই না। আমিও খাই না, দীপুও খায় না, আর কখনো খাবও না। দেখিস নি খবরের কাগজে বেরিয়েছে, আসামে একটা সাহেব বুটে লাথি মেরে একটা কুলির পেটের পিলে ফাটিয়ে দিয়েছে। নির্মল বললে, আমি এখন যাই ভাই, টি টাইম হয়ে গেল, দিদিরাও বসে আছে, এক্ষুনি আবার দিদির বন্ধুরা এসে পড়বে। এই বলে নির্মল চলে গেল। কিরণ দীপুকে নিয়ে বাইরে এলো। দীপঙ্কর বললে, এই চা খেলি না কেন তুই? চা খেয়ে দেখতুম কেমন লাগে। কিরণ বললে, দূর, লালচে রং, গরম জলের মতো, আমি একবার খেয়েছি। নির্মল চলে যেতেই দীপঙ্কর আর কিরণ গেট খুলে বাইরের রাস্তায় আসছিল। হঠাৎ দেখলে একটা ঘোড়ার গাড়ি এসে থামলো বাড়ির সামনে। গাড়িটাকে দেখেই দারোয়ান কেমন সন্ত্রস্ত হয়ে লাফিয়ে গেটটা খুলে দিয়ে সসম্ভ্রমে সেলাম করলে, আর গাড়িটা এসে ঢুকলো গাড়ি বারান্দার তলায়। নির্মলদেরই গাড়ি। হঠাৎ দীপঙ্করের ভয় হলো, যদি গাড়ির ভেতর নির্মলের বাবা থাকে, যদি নির্মলের বাবা দেখতে পায় তাদেরকে, দেখতে পেয়ে সেই দিনকার মতো আবার বকে। দীপঙ্কর বললে, পালিয়ে চল কিরণ, নির্মলের বাবা আসছে বোধহয়, আবার হয়তো বকবে। কিন্তু না, দীপঙ্কর অবাক হয়ে গেল দেখে, নির্মল পালিতের বাবা নয়, ভেতর থেকে নামলো লক্ষ্মীদি আর সতী। আর নামতেই দারোয়ানটা সোজা হয়ে সেলাম ঠুকলে দুজনকে। লক্ষ্মীদি প্রথমে দেখতে পায়নি, সতী ছিল পেছনে। সেই ঝাঁকড়া ঝাঁকড়া চুল ভর্তি মাথা, একই রকমের শাড়ি পরেছে আজ দুইজনে। লক্ষ্মীদির চুল বেনি করে পিঠে ঝুলিয়ে দিয়েছে। দুজনেই তার দিকে পেছন করে দাঁড়িয়ে, তাদের দেখতে পায়নি। দীপঙ্কর বললে, চল কিরণ, এক্ষুনি দেখে ফেলবে। কিরণ জিজ্ঞেস করলে, কে রে ওরা? দীপঙ্কর বললে, বাইরের রাস্তায় গিয়ে বলবো। এই বলে তাড়াতাড়ি হনহন করে রাস্তার দিকে যেতেই হঠাৎ পেছন থেকে লক্ষ্মীদের গলার আওয়াজ এলো। কে রে? দীপু না? এই দীপু, শোন। দীপঙ্কর পেছন ফিরল। লক্ষ্মীদি আর সতী সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে। দীপঙ্কর সামনে এগিয়ে গেল। লক্ষ্মীদি সিঁড়ির 2টো ধাপ নেমে এসে জিজ্ঞেস করলে, দীপু, তুই এখানে কি করতে রে? দীপঙ্করও যেন সত্যি সত্যি অবাক হয়ে গেছে। লক্ষ্মীদি সামনে এসে দীপুর 2টো কাঁধে হাত দিয়ে বললে, পালাচ্ছিলি কেন আমাকে দেখে? দীপঙ্করের মুখে কথা হারিয়ে গেছে, সে কি বলবে বুঝতেই পারলে না। কেনই বা সে লক্ষ্মীদিকে দেখেও পালিয়ে যাচ্ছিল? কেন? কিসের ভয় লক্ষ্মীদিকে? লক্ষ্মীদি তো আর তাকে কোনোদিন মারে না। তবে তবে কি লজ্জা? সতাকে দেখে লজ্জা? অথচ সত্যি তো তাকে চেনেও না, হয়তো মনেও রাখেনি তাকে। সতীও তার দিকে চেয়েছিল, দিদি কার সঙ্গে কথা বলছে তাই দেখছিল। দীপঙ্করের মাথা থেকে পা পর্যন্ত যেন থরথর করে কাঁপতে লাগলো। বললে, তোমরা? লক্ষ্মীদি বললে, আমাদের আর চায়ের নিমন্ত্রণ আছে এখানে, তুই আর আসিস না কেন রে? দীপঙ্কর দাঁড়িয়ে ঘামতে লাগলো। লক্ষ্মীদি সতাকে ডেকে বললে, এই, এর কথাই বলছিলুম তোকে। কে বলি তোর কথা জিজ্ঞেস করতো, জানিস? তুই কেমন দেখতে, ফর্সা না কালো, এই সব। দিন রাত কেবল তোর কথা জিজ্ঞেস করতো। নে, এখন মিলিয়ে দেখ মিলছে কিনা। তারপর দীপঙ্করের দিকে চেয়ে বললে, এই তো আমার বোন সতী রে, তুই অত জিজ্ঞেস করতিস সব কথা। সত্যি বলতে তো অজ্ঞান,
আর সেই সতী এলো আর তুই একবারও দেখতে এলি না? আর সতী তখন যেন সামনে ভূত দেখছে। সিঁড়ির ধাপ দুটো টপকে একেবারে দিদির পাশে এসে দাঁড়িয়েছে। ও মা, কি সর্বনাশ! এই সেই দীপু? সেই উকি মেরে মেরে তোমাকে দেখতো? লক্ষ্মীদি জিজ্ঞেস করলে। কেন, তুই কি ভেবেছিলি? সতী সেই কথায় কান্না দিয়ে হঠাৎ দীপুর হাত দুটো ধরে ফেললে। তারপর বললে, তুমি কিছু মনে করো না কিন্তু। লক্ষ্মীদি অবাক হয়ে গেল যেন। বললে, ও মা, তুই চিনিস নাকি ওকে? তুই ওকে চিনলি কি করে? সতী বললে, আমি বুঝতেই পারিনি লক্ষ্মীদি, আমি একেবারেই বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম। দীপঙ্কর বললে, কিন্তু আমাকে চাকর ভেবেছিলে বলে আমি কিছু মনে করিনি সেদিন। এই বলে একটু থামল দীপঙ্কর। সতী বললে, সত্যি আমার বড় অন্যায় হয়ে গিয়েছিল জানো লক্ষ্মীদি, সেদিন আমি এর মাথায় মোড় বইয়ে নিয়ে এসেছিলাম। দীপঙ্কর বললে, আর 4টে পয়সাও দিয়েছিল। সতী এইবার হেসে ফেললে। তারপর বললে, পয়সা 4টে নিলে না দেখে আমি ভাবলাম কম দিয়েছিলাম বলে বুঝি নিচ্ছ না। সত্যি, আমি কি করে বুঝবো বলো? আমি তো তোমাকে চিনতাম না। কলকাতায় সেদিন প্রথম এসেছি কি না। লক্ষ্মীদি বললে, ও মা, তোদের এত কাণ্ড ঘটে গেছে আর আমি তো কিছুই জানতাম না। সেই জন্যই বুঝি তুই আসতিস না আমাদের বাড়িতে? আমি তাই ভাবছি, দীপু আসে না কেন? দীপঙ্কর বললে, না লক্ষ্মীদি, সেই জন্য নয়। তোমাদের কাজ করতে পেলে আমি তো বেঁচে যাই। লক্ষ্মীদি বললে, সত্যি রে সত্যি, দীপু আমার সব কাজ করে দেয়, ও কিচ্ছু মনে করেনি। সেদিন সত্যি সত্যি খুব লজ্জায় পড়েছিল। বললে, না না, আমি তোমায় কোনো কাজ করতে দেব না, আর তোমায় আমার কোনো কাজ করতেও হবে না তা বলে। লক্ষ্মীদি বললে, না রে, ওকে তুই কাজ করতে দিস, নইলে ও আবার উঁকি মেরে দেখবে। কথাটা বলেই লক্ষ্মীদি হাসল। দীপঙ্কর লজ্জায় মাথাটা নিচু করে ফেললে। সত্যি বললে, কিন্তু ছি ছি, সত্যি আমার খুব লজ্জা করছে। লক্ষ্মীদি বললে, ওর কাছে আবার লজ্জা কিসের রে তোর? ওকে আগে কত মেরেছি, ওর কাছে আমার কোনো লজ্জা টজ্জার বালাই নেই। তা আসিস তুই আমাদের বাড়িতে? আসবি তো? কবে আসবি? কাল? আমার একটা কথা আছে তোর সঙ্গে। সতী তখনও তার দিকে চেয়েছিল আর বলছিল, ছি, আমার বড় লজ্জা করছে সত্যি, ছি ছি। লক্ষ্মীদি এবার তার হাত ধরে টানলে। বললে, এ রাখ তো তুই, ওকে আবার লজ্জা করতে হয়। তোরা চলে আয়, ভারী তো এক ফোঁটা লজ্জার মানুষ। এই বলে লক্ষ্মীদি শতাকে টেনে নিয়ে ওপরে চলে গেল। রাস্তায় কিরণ তখনও সেই দিকে চেয়ে দাঁড়িয়েছিল। দীপঙ্কর কাছে আসতে কিরণ বললে, ওরা কে রে? খুব লাগাতার চেহারা তো, কে ওরা? দীপঙ্কর বললে, ওই আমাদের অখর দাদুর ভাড়াটাদের বাড়ির মেয়ে। দীপঙ্কর অন্যমনস্কের মতন কিরণের সঙ্গে হাঁটছিল। কিরণের কথাগুলো ঠিক তার কানে যাচ্ছিল না। তার হাতটা চেপে ধরেছিল সতী। সত্যি সে লজ্জায় পড়েছে। চিনতে না পারলে কি করবে? সতীর তো কোনো দোষ নয়। কিরণ আবার বললে, ওদের সঙ্গে বুঝি তোর খুব রগড়া রগড়ি? দীপঙ্কর অন্যদিকে চেয়ে বললে, না, সেই সব কিছু নয়। তবে ওরা বুঝি খুব বড় লোক? দীপঙ্কর বললে, বোধ হয়। কি করে ওদের বাবা? দীপঙ্কর তখনও আপন মনে ভাবছিল, সত্যি, সতীর আর দোষ কি? চিনতে পারেনি বলেই তো তাকে পয়সা দিয়েছিল। চিনতে পারলে তো আর দিত না। সতী লক্ষ্মীদের মতন নয় একেবারে। কত লজ্জায় পড়েছে, বারবার আফসোস করেছে। দীপঙ্করেরই লজ্জা হতে লাগলো। লক্ষ্মীতে কি সব বলে দিয়েছে? সেই উকি দিয়ে দেখার কথাও বলে দিয়েছে। হয়তো আরও অনেক কথা বলেছে, কে জানে। কিরণ বললে, কি রে, কথা বলছিস না যে?
কি বলবো? কি করে ওর বাবা? দীপঙ্কর বললে, শুনেছি নির্মলদের চেয়েও বড় লোক ওরা, বর্মায় কাঠের ব্যবসা করে। কিরণ লাফিয়ে উঠল, বলে, তাহলে তো খুব ভালোই হয়েছে রে, কেল্লা মেরে দিয়েছি। একটা কাজ কর না। কি কাজ? তুই করবি কিনা আগে বল। দীপঙ্কর বললে, কি কাজটা আগে বল না। কিরণ বললে, তা তোর সঙ্গে অত রগড়ারগড়ি, আমাদের লাইব্রেরির মেম্বার করে দে না ওদের। মাসে 2 জনে 1 টাকা করে চাঁদা দেবে আর বই পড়বে। দীপঙ্কর সে কথার কোনো উত্তর দিলে না। নির্মলদের সঙ্গে ওদের আলাপই বা হলো কি করে? কখনো তো শোনেনি লক্ষ্মীদের মুখে। আর এমন করে যে হঠাৎ দেখা হয়ে যাবে তাও ভাবেননি দীপঙ্কর। যে কদিন সতী এসেছে সেই কদিন কতবার লোভ হয়েছে ওদের বাড়ি যাবার জন্য। কেবলই মনে হয়েছে একবার যদি লক্ষ্মীদি তাকে ডাকে, একবার যদি রঘুকে পাঠিয়ে দেয়। নিজে যেতে যেতে কেমন যেন লজ্জা করত দীপঙ্করের। সকাল বিকেল আমড়া গাছতলার আশেপাশে ঘুরঘুর করেছে। মা বলেছে, হ্যাঁ রে, ওখানে ঘুরঘুর করছিস কেন? ওখানে কি তোর? জানালার পর্দার ফাঁকে একটা মুখ দেখবার জন্য অনেকবার উঠোনময় ঘুরোঘুরি করেছে। কেউ এদিকে দেখে না। এই বাড়ির দিকে চেয়ে দেখবার কারোর কোনো গরজ নেই। শব্দ করে কাশলেও কেউ উঁকি দেয় না এদিকে। মা বলেছিল, ঠান্ডা লাগিয়ে আবার সর্দি কাশি করো, জ্বর বাঁধাও, তখন তো আমারই জ্বালা। ম্যাট্রিকের রেজাল্ট বেরিয়ে গেছে তখন। কত ভাবনা মার তখন। কোন কলেজে পড়বে, কে খরচ জোগাবে, কোথা থেকে বই আসবে, সব ভাবনা মা ভাবছেন তখন। কাকে ধরে কার কাছ থেকে ভিক্ষে করে ছেলের পড়ার খরচ চলবে এই সময়, এই ভাবনায় মা তখন অস্থির। আর পড়া ছেড়ে একটা চাকরিও যদি কেউ জুটিয়ে দেয় তাও মা ভাবছিল, কেই বা চাকরি করে দেবে। মা তখন দুপুরবেলা ঘরে চাবি দিয়ে বেরোয়। ছেলের ভবিষ্যতের জন্য এর বাড়ি ওর বাড়ি গিয়ে গিন্নিদের কাছে ধর্ণা দেয়, যদি কর্তাকে বলে কোনো অফিসে ঢোকানো যায়। আর ওইদিকে দীপঙ্কর তখন ঘরে জানালাটার কাছে গিয়ে দাঁড়ায়, যদি লক্ষ্মীদি ডাকে, যদি একটিবার ডেকে পাঠায়, যদি সতাকে আরেকবার দেখতে পায়। তা সেই অত চেষ্টা অত পরিশ্রমে যা হয়নি, তাই হলো নির্মলদের বাড়িতে চাঁদা চাইতে এসে। ভাগ্যিস কিরণের সঙ্গে এসেছিল সে এইখানে, এই নির্মলদের বাড়িতে, নইলে হয়তো দেখারই সুযোগ মিলত না। কিরণ সঙ্গে সঙ্গে যেতে যেতে এক সময় বললে, যাকগে, 1 টাকা করে যদি না দিতে চায় তো 8 আনা করে দিতে বলবি। সে না হয় 8 আনাতেই 2 জনকে মেম্বার করে নেওয়া যাবে, কি বল? তখনকার দিনে কিরণ সত্যি লাইব্রেরি ছাড়া আর কিছুই ভাবতে পারত না। দীপঙ্কর, ফটিক, মধুসূদন সবাই কলেজে ঢুকেছে। সকালবেলা খেয়ে দিয়ে 3-4 জনে দল বেঁধে কলেজে যেত। আর কিরণের সঙ্গে দেখা হলেই লাইব্রেরির কথা বলতো। কিরণ বলতো, তোরা লাইব্রেরিতে কেউ না এলে আমি একলা সামলাবো কি করে? দীপঙ্কর জিজ্ঞেস করতো, কত মেম্বার হলো এই পর্যন্ত? তা মেম্বার অবশ্য অনেক হয়েছিল, সবাই শুধু চাঁদা দেওয়ার মেম্বার। বাড়িতে বাড়িতে গিয়ে কিরণ বারবার তাগাদা দিয়ে দিয়ে চাঁদা আদায় করে আনত। কেউ 2 আনা, কেউ 1 আনা, আবার কেউ বা খালি 1 পয়সা। ছোট ছোট ছেলেরা আদলাও দিয়েছে। রাস্তায় হয়তো ভিক্ষে করছে কিরণ। ট্রাম রাস্তার মোড়ে দাঁড়িয়ে সুর করে করে বলছে, ভদ্রলোকেরা দয়া করে পৈতে কিনে নিয়ে যাবেন, ভদ্রলোকেরা দয়া করে পৈতে। রাস্তার ভিড়ের মধ্য থেকে 1-2 জন হয়তো কিনত পৈতে। 7-8 পয়সার পৈতে বিক্রি হলে চলে আসতো কিরণ। বেশিক্ষণ দাঁড়াতো না। বেশিক্ষণ ভিক্ষে করতে তার ভালো লাগতো না। আর তাছাড়া দীপঙ্কর ছিল ছোটবেলা থেকে কিরণের সর্বক্ষণের সঙ্গী, ক্লাসেরও সঙ্গী, ভিক্ষেরও সঙ্গী। বরাবর একসঙ্গেই লেখাপড়া করেছে, একসঙ্গে ভিক্ষে করেছে, একসঙ্গে মিটিং শুনতে গেছে। হঠাৎ দীপঙ্কর পাশ করে যাওয়াতে কিরণ যেন বড় একলা পড়ে গিয়েছিল। চুপচাপ লাইব্রেরিতেই বসে থাকত। যখন ক্লান্ত হয়ে পড়ত
তখন মাদুরটার ওপরেই চিৎপাত হয়ে শুয়ে পড়ত। বাড়িতে এসে মাকে পয়সাগুলো গুনে দিত, বলতো, আজকে 9 পয়সার বিক্রি হয়েছে মা, এই নাও। মা বলতো, তা হ্যাঁ রে, আর হলো না? কিরণ বলতো, আর কেউ পইতে কিনলে না। কেন? তুই ভালো করে ধরলেই কেনে, একটু মুখ ফুটে বলবি তো যে বাবার অসুখ, আমাদের সংসার চলে না। ও কথা শুনে শুনে ওদের কান পচে গেছে, কেউ আর বিশ্বাস করে না এখন। মা বলে, ভালো করে বলতে জানলেই বিশ্বাস করবে, তুই পারিস না ভালো করে বলতে, তাই। কিরণ বলে, বিশ্বাস করলেও আর কেউ পইতে কিনবে না। কেন? পইতে ছিঁড়ে গেলেই তো কিনবে, বামুনেরা গলায় পইতে না দিয়ে থাকবে নাকি? কিরণ বেশি কথা বলতে গেলে রেগে যেত, বলতো, পইতে আজকাল কেউ পড়ে? বামুনরাও পইতে পড়া ছেড়ে দিচ্ছে। তুমি বাড়ির ভেতরে থাকো, তুমি কি করে জানবে? বামুন সুদ্দুর বেনে সব এক হয়ে গেছে, ওই সুতো গলায় ঝুলিয়ে কি হয়? কিরণের মাকে কখনো জোরে কথা বলতে শোনেনি দীপঙ্কর। কিরণের মা কথাগুলো শুনে কেমন যেন অবাক হয়ে যেত, হতবাক হয়ে যেত। বামুনেরা পইতে গলায় দেবে না, তাও কি কখনো হয়? তাহলে চন্দ্র সূর্য উঠছে কেন? দিন রাত্রি বা হচ্ছে কেন? বামুনেরাই যদি ধর্ম না মানে, তাহলে পৃথিবী রসাতলে যাবে না? ধর্মকর্ম লোপ পাবে না? আজ এত বছর ধরেই কিরণের মা ওই পৈতে বিক্রির পয়সায় সংসার চালিয়েছে, স্বামীর অসুখের খরচ চালিয়েছে, ছেলের লেখাপড়ার খরচ চালিয়েছে। আর এখন সেই পৈতে যদি না চলে। হঠাৎ কিরণের বা পকেটে পয়সার ঝনঝন শব্দ হতেই মা যেন চমকে উঠেছে, বললে, ওই যে পয়সা শব্দ হলো, ওই তো পয়সা রয়েছে তোর কাছে। কিরণ রেগে উঠত, বলতো, ও কি তোমার পয়সা? ও তো আমার। তোর আবার পয়সা কোত্থেকে এলো? তুই কি রোজগার করিস? তার রোজগার করি না বলে কি আমার পয়সা থাকতে নেই? ও পয়সায় তুমি হাত দিতে পারবে না। কিরণের মা তখন কিরণের জামার পকেটে হাত দিতে গেছে, আর কিরণ লাফিয়ে উঠেছে। খবরদার বলছি, ওই পয়সায় তুমি হাত দিও না। তা কোত্থেকে অত পয়সা এলো সেটা তো বলবি। দেখছিস তো একটা পয়সার জন্য আমি মাথা খুঁড়ে মরছি, আর তোর পয়সা থাকতে আমাকে দিবি না? পয়সা নিয়ে কি আমি নিজের পেটে পুরব? আমার নিজের পেটের জন্য আমি পয়সা পয়সা করি? তোর জন্যই তো পয়সার কথা বলি। পুইতে বেচে কটা পয়সা পায় দেখতে পাস না? তারপর কিরণের দিকে চেয়ে বলে, কোথায় চললি আবার? কিরণ সেই কথার জবাব না দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়। কিরণের মা ডাকলে, ওরে, তোর পয়সা নিয়ে আমি স্বর্গে যাব না, তোর পয়সা তোরই থাকবে। চাল বাড়ন্ত আজকে, ভাত করতে পারিনি চালের জন্য। কিরণ মুখ ফিরিয়ে বললে, ভাত না হয়ে থাকে খাবো না, আমি সেই রাত্রিরে বাড়ি আসব। তা তোর কাছে পয়সা রয়েছে, দিয়ে যা না, না হয় চাল কিনে আন 1 সের। কিরণ এইবার রেগে আগুন হয়ে গেল, বললে, এ কি আমার পয়সা যে চাল কিনে আনবো? তোমার সঙ্গে বাপু আমার কথা বলবার সময় নেই। তা তোর যদি পয়সা নয়, তোর পকেটে কেন রয়েছে? কিরণ বললে, তুমি মেয়ে মানুষ, তুমি এসবের কি বুঝবে বলো? লাইব্রেরির চাঁদা আমার পকেটে থাকবে না তো কার পকেটে থাকবে শুনি? এসব গোনাগুন্তি চাঁদার পয়সা, মেম্বারদের চাঁদার পয়সা, আমার নেবার জো আছে? এতক্ষণ কিরণের বাবা দাওয়ার বালিশের উপর বুক রেখে সব বোধহয় শুনছিল। হঠাৎ যেন উসখুস করতে লাগলো, হাত দুটো নেড়ে কি যেন বলতে লাগলো। কেমন একটা গোঁ গোঁ আওয়াজ বেরোলো গলা দিয়ে, আর তারপরেই বুক থেকে বালিশটা গড়িয়ে উঠোনের ধুলোর ওপর পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে কিরণের মা দৌড়ে গেছে, কাছে গিয়ে বললে, একটু জল খাবে? জল দেবো একটু গরম করে? কিরণের বাবা কথা বলতে পারলে না, কেমন একটা গোঁ গোঁ আওয়াজ করতে লাগলো। আর কিরণ তাড়াতাড়ি সদর দরজাটা দড়াম করে বন্ধ করে দিয়ে সোজা বাইরে বেরিয়ে এলো। দীপঙ্কর এতক্ষণ সব দেখছিল।
সব শুনছিল বাড়ির বাইরে থেকে। বাড়ির ভেতরে ঢোকা তার নিষেধ। কিরণের বাবা থুতু উঠোনময় ছড়ানো থাকে, এতে রোগের জীবাণু থাকে, তাই মা বারণ করে দিয়েছিল। কিন্তু বাইরে থেকে সব দেখতে দেখতে কেমন যেন হতবাক হয়ে গেল। কোথায় গেল সেই সোনার কার্তিক ঘাটের সাধু? আর কোথায় গেল সেই শিয়ার দাস? কতদিন আগে কিরণ বিশ্বাস করত তাদের সব দুঃখের দিন একদিন অবসান হবে। সেই ছোটবেলাকার কিরণ তখন আরও বড় হয়েছে, দীপঙ্করও বড় হয়েছে আরও। সেসব কথা আর তখন বলে না সে। তখন বুঝেছে লাইব্রেরিটাই হলো আসল কাজ। লাইব্রেরিটা গড়ে উঠলে সকলের সব দুঃখের অবসান হবে। সবাই কলকাতার আর বাংলাদেশের সব লোক যদি কালীঘাট বয়েজ লাইব্রেরির মেম্বার হয়, তাহলে সোনার কার্তিক ঘাটের সাধু যা বলেছিল সবই ফলে যাবে। সেই লাইব্রেরি হলে লোকে সব শিখতে পারবে, আর সব শিখলেই তখন লোকের চোখ খুলবে, আর চোখ খুললেই স্বরাজ আসবে, আর স্বরাজ এলেই সকলের দুঃখ ঘুচবে। আর কি চাই? বাইরে এসে কিরণ বললে, কি ঝামেলা দেখেছিস দীপু? মন দিয়ে যে কাজ করব, বেশ মন দিয়ে যে লাইব্রেরিটা গড়ে তুলব, তার কোনো উপায় নেই। বাড়িতে ঢুকতে আর ভাল লাগে না। দীপঙ্কর বললে, কিন্তু ভাত না খেয়ে কাজ করবি কি করে যদি খিদে পায়? কিরণ বললে, ভাত না পেলাম তো বয়েই গেল, ডাব খাবো। ডাব? কিরণ বললে, চল না, পেট ভরে যত ইচ্ছে ডাব খেয়ে নেব, সারাদিন আর খিদে পাবে না। তার জায়গাটা দীপঙ্করও চিনত না। সত্যি অজস্র অসংখ্য ডাব, যত ইচ্ছে ডাব খাও, শুধু একটা কাটারির দরকার, কিংবা ছুরি হলেও চলে। কালীঘাটের মন্দিরের পশ্চিমে সোনার কার্তিক ঘাটে যাবার রাস্তার মোড়ে একটা ডাবের দোকান। ডাবের পাহাড় হয়ে আছে দোকানের সামনে। আগের দিন সংক্রান্তি না কি একটা গেছে। শালপাতার ঠোঙার সামনের রাস্তাটা ভর্তি। কোত্থেকে একটা কাটারি নিয়ে এলো কিরণ। বললে, তুই দাঁড়া, ভালো ভালো দেখে ডাবগুলো কাটি আগে। রাস্তার নর্দমা থেকে একটা বড় সাইজের ডাব তুলে নিলে কিরণ। কাঠারিটা দিয়ে কেটে দুখানা করে ফেললে। ভেতরে সাদা পুরো শ্বাস। জলটা খেয়ে কোনো খদ্দের হয়তো ফেলে দিয়েছিল এইখানে। সব শ্বাসটা কিরণ খেয়ে ফেললে। তারপর বললে, লোকগুলো কি বোকা দেখেছিস তো, আসল জিনিসটাই খায় না। তুই একটু খাবি? তা শুধু একটা নয়, আরও অনেকগুলো ডাব একে একে কেটে শ্বাস খেয়ে ফেলল কিরণ। তারপর বললে, যেদিন বাড়িতে ভাত হয় না, সেদিন এখানে এসে আমি ডাব খাই। এই খেলে শরীরের তেজ বাড়ে, জানিস? দীপঙ্কর জিজ্ঞেস করলে, কেউ কিছু বলে না? কিরণ বললে, কে আর কি বলবে, এসব তো ময়লা ফেলা গাড়িতে করে ধাপায় নিয়ে যায়। শুধু এই কাটারির জন্য একটু অসুবিধে হয়। বেটারা দিতে চায় না কাটারি, বলে দাঁত পড়ে যাবে। এইবার একটা কাটারি কিনলে নির্ভাবনা। খাওয়ার ব্যাপারটা যেদিন প্রথম দেখেছিল দীপঙ্কর, সেদিন খুব অবাক হয়ে গিয়েছিল। জিজ্ঞেস করেছিল, তুই রোজ খাস? কিরণ বললে, খিদে পেলেই ডাবের দোকানে চলে আসি, আর মজা সে ডাব খাই। ভাত তো রোজ হয় না আমাদের বাড়িতে। তারপর খানিক থেমে বললে, খাওয়াটার একটা যা হোক ব্যবস্থা করে ফেলেছি, এইবার কাপড়টার একটা ব্যবস্থা করতে পারলে নিশ্চিন্ত। তাও আর বেশি দিন ভাবতে হবে না। ততক্ষণে মুখটা মুছে ফেললে। তারপর বললে, এবার চল। বেশ নিশ্চিন্ত নির্বিকার মুখ। পকেটে গোটাকতক পইতে, আর একটা পকেটে লাইব্রেরির রসিদ বই, আর হাতে মেম্বারদের নামের খাতা। কোথায় কোথায় কত দূর দূর যেতে হতো কিরণকে। আগে যেত পইতে বেচতে, তারপর পইতে বেচাও ছিল, আর লাইব্রেরির মেম্বার জোগাড় করাও ছিল। কিরণ বলতো, আমার সঙ্গে কিন্তু তোরও যাওয়া উচিত, তুই থাকলে একটু সুবিধে হয়। আসলে তুইই হলি প্রেসিডেন্ট, আর আমি তো মাত্র সেক্রেটারি। এক একজন বলে কিনা, প্রেসিডেন্ট আসে না কেন? হাঁটতে হাঁটতে কিরণ অনেক দূর টেনে নিয়ে যেত এক একদিন।
কোনো দিন খিদিরপুর, কোনো দিন টালিগঞ্জ, কোনো দিন বা পোড়ো বাজার। ক্লাসে সব জানাশোনা ছেলেদের মেম্বার করে ফেলেছিল কিরণ। রাখাল, নির্মল পালিত, বিমান মিত্তির, সবাই। দুনি কাকা, পঞ্চাদা, মধুসূদন, আর শেষে প্রাণমথবাবুকেও মেম্বার করে ফেলেছিল। আর শেষে একদিন বললে, এই তোর অঘোর দাদুকে মেম্বার করা যায় না? দীপঙ্কর বললে, দূর, কেন, দোষ কি? না ভাই, শেষকালে লাঠি পেটা করবে, মুখ পোড়া বলে গালাগালি দেবে। কিরণ বললে, তুই অত ভীরু কেন? অত ভয় করলে প্রেসিডেন্ট হওয়া চলে? ওর তো অনেক পয়সা আছে, 2 আনা করে মাসে দিক না। না ভাই, আমি বলতে পারবো না। কিরণ ভাবত, তাহলে আর কে আছে? আচ্ছা, চুন্নুনিকে মেম্বার করে নিলে হয় না? তা শুধু চুন্নুনিই নয়, পৃথিবীর সমস্ত মানুষকেই কিরণ যেন তার লাইব্রেরির মেম্বার করবার জন্য পাগল হয়ে উঠেছিল তখন। কিরণের মনে হতো, ভালো কাজের জন্য মেম্বার হতে আপত্তি হবে কেন? পয়সা তো আর সে চুরি করবে না। একদিন এই লাইব্রেরির নাম তো সারা দেশে ছড়িয়ে পড়বে। তখন তখন তো সবাই যেচে খোসামত করে মেম্বার হতে চাইবে। কিন্তু তার আগে দিনরাত না খাটলে চলবে কেন? কলেজে সব ছেলেদের মেম্বার করবার জন্য পিড়াপিড়ি করতো কিরণ। বলতো, তোদের কলেজে অত ছেলে, আর তুই একটাকেও মেম্বার করতে পারলি না? ধিক তোকে। শেষে আর নাম খুঁজে পাওয়া যেত না। কিরণ রাস্তার মোড়ে মোড়ে গিয়ে দাঁড়াতো, সুর করে করে বলতো, ভদ্রলোকেরা দয়া করে 1 পয়সার পৈতে কিনে নিয়ে যাবেন। ভদ্রলোকেরা দয়া করে। কিরণের ফর্সা চেহারা, খালি পা, ছেঁড়া জামা কাপড় দেখে হয়তো একজনের দয়া হতো। কাছে এসে বলতো, কই দেখি ভাই, কেমন পৈতে দেখি। পৈতের পেটি খুলে পাকিয়ে দেখে 2-1 কিনত। আর তারপর পৈতের পয়সা দিয়ে চলে যাবার সময় হঠাৎ কিরণ বলে উঠত, আমাদের লাইব্রেরির মেম্বার হবেন স্যার? লাইব্রেরি? ভদ্রলোকেরা অনেকেই চমকে উঠত। কিরণ উৎসাহ পেয়ে পকেট থেকে রসিদ বইটা বার করে দেখিয়ে বলতো, এই দেখুন স্যার, অনেকেই মেম্বার হয়েছে, নতুন করেছি, 500 বই হয়ে গেছে। দয়া করে যদি মেম্বার হন, আমি সেক্রেটারি, আর ও ও ও আমাদের প্রেসিডেন্ট, ওই যে বসে আছে। এই বলে দূরে দীপঙ্করকে দেখিয়ে দিত। দীপঙ্কর তখন অনেক দূরে একটা গাছতলায় ইঁট পেতে তার ওপর বসে আছে। আর তা শুনে ভদ্রলোক রেগে যেত, বলতো, এই বয়সে জোচ্চুরি ব্যবসা ধরেছ? ছোকরা জানো, পুলিশে ধরিয়ে দিতে পারি তোমাদের এক্ষুনি। এই বলে আর কথা না বাড়িয়ে ভদ্রলোক চলে গেল। দীপঙ্কর কাছে এলো, বললে, কি বলছিল রে লোকটা? কিরণ বললে, বলছিল পুলিশে ধরিয়ে দেবে। আমাকে পুলিশের ভয় দেখাচ্ছে। পুলিশের ভয় দেখালে আর লাইব্রেরির সেক্রেটারি হওয়া যায় না। চল এবার অন্য মোড়ে গিয়ে দাঁড়াই। এখানকার লোকগুলো বড় বদমাইশ রে ভাই। তা এক দিন এক পাড়ায়। একদিন খিদিরপুরের মোড়ে ওই রকম। তখন বিকেল হয়েছে। কলেজের গেটের সামনেই দাঁড়িয়েছিল কিরণ। বাইরে আসতেই কিরণ বললে, তোর এত দেরি হলো যে? দীপঙ্কর বললে, হিস্ট্রির ক্লাস ছিল। কিরণ জিজ্ঞেস করলে, আজকে কাউকে মেম্বার করেছিস? দীপঙ্কর বললে, কেউ আর মেম্বার হতে চাইছে না ভাই। তুই ভালো করে বলতে পারিস না। তুই হলি প্রেসিডেন্ট, আর যে না হতে চাইবে তাকে আমাদের লাইব্রেরিতে ধরে আনবি। দেখবি আমি ঠিক বুঝিয়ে বাজিয়ে পটিয়ে নেব। জানিস, তোরা পাশ করলে কি হবে, একটু বুদ্ধি খরচ করতে হয়। তা পাস না করার জন্য সত্যি কিরণের কোনো অনুশোচনা ছিল না। পাস তো গাধাতেও করে। কিরণের মনে হতো, নিজের তার যাই হোক, কিন্তু আরও অনেক ছেলে আছে কলকাতায় যারা শুধু টাকার অভাবে পড়তে পায় না। কলেজের মাইনে, এক্সামিন ফি কিছুই দেবার ক্ষমতা নেই তাদের। আর তাদের জন্যই ছিল তার লাইব্রেরি। আর তার লাইব্রেরি থেকে বই কিনে একদিন তারা পড়ে পাশ করবে। আর শুধু কি লাইব্রেরি, ছোট লাইব্রেরিটাই একদিন বড় লাইব্রেরি হবে। আর লাইব্রেরির সঙ্গে থাকবে খেলার মাঠ, এক্সারসাইজের ক্লাব।
সেখানে মনের চর্চার সঙ্গে শরীর চর্চা হবে। শরীরটার কথা না ভাবলে চলবে কেন? শরীরটা তো চাই। আর দরকার হলে পুলিশকেও ঠেঙাতে হবে। তারপর চুপি চুপি বলতো, কাউকে বলিস নি, তোকে শুধু বলছি। দরকার হলে আমাদের ক্লাব থেকে লাঠি খেলা, ছোড়া খেলা, জুজুৎসু সব শেখানো হবে। আর রিভলভার, পিস্তল সেসব পরে। রিভলভার, পিস্তল সেসব কে দেবে? কিরণ মুচকি হাসত, বলতো, সেসব তোর ভাবনা নেই, সব ভজুদা দেবে। হিমালয়ের ওপর সব রেডি হচ্ছে। ভজুদা? ভজুদা কে রে? কিরণ বলতো, তোকে একদিন নিয়ে যাব ভজুদার কাছে, দেখবি কি লার্নের লোক। সব মুখস্থ, জার্মান, ফ্রেঞ্চ, নেপালি, বার্মিজ সব ভাষা শিখে একেবারে গুলে খেয়েছে ভজুদা। তোরা তো ম্যাট্রিক পাস, তোদেরও ইংরেজি শেখাতে পারে। তা ভজুদার কথা সেই প্রথম কিরণের মুখ থেকে শোনে দীপঙ্কর। তখনও ভজুদাকে দেখবার সুযোগ হয়নি। কোথাকার কোন ভজুদা আর কোথা থেকে এত ভাষা শিখল তাও জানত না। কিন্তু তবু কিরণের মুখ থেকে তার কীর্তিকাহিনী শুনে কেমন যেন ভয় হতো, রোমাঞ্চ হতো দীপঙ্করের। প্রাণমথবাবু শুধু জেল খাটে, কিন্তু ভজুদা? ভজুদা জার্মান, ফ্রেঞ্চ, নেপালি, বার্মিজ সব ভাষা জানে। ভজুদা রিভলভার, পিস্তল সব দিতে পারে। পুলিশ তাতে কিছুই টের পাবে না। হিমালয়ের ওপর সব রেডি হচ্ছে। কিরণ বললে, তোকে তাহলে খুলেই বলি দীপু, লাইব্রেরিটা আসলে আমাকে ভজুদাই করতে বলেছে। তুই ভজুদাকে চিনলি কি করে? কিরণ বললে, সেসব তোকে এখন কিছু বলবো না। ভজুদা বলেছে তোকে একদিন নিয়ে যেতে। আমাকে চেনে ভজুদা? কিরণ একটা রহস্যময় হাসি হাসল। পথের দাবি পড়েছিস? পথের দাবি? কিরণ বললে, লজ্জার কথা, তুই হলি তা কালীঘাট বয়েজ লাইব্রেরির প্রেসিডেন্ট, আর তুই পথের দাবির নাম শুনিসনি? এটা লজ্জার কথা। লোকে কি বলবে বলতো? তারপর হাসি থামিয়ে কিরণ বললে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই পথের দাবি উপন্যাস গভর্নমেন্ট প্রেসক্রাইব করে দিয়েছে। সেই পথের দাবি তো ভজুদাকে নিয়ে লেখা রে। কেমন করুণা দৃষ্টি দিয়ে কিরণ দীপঙ্করের দিকে চেয়ে দেখলে। দীপঙ্কর কিছুই জানে না। লেখাপড়া শিখে ম্যাট্রিক পাশ করলে কি হবে? দীপঙ্কর তো ভজুদাকেও চেনে না। দীপঙ্কর তো জানে না আড়ালে আড়ালে ভজুদা কত কি কাণ্ড করছে। তোমরা পাশ করে কলেজে পড়ে চাকরি করবে, কিংবা বৃথা করে সংসার করবে। আর কিরণরা, তারা আরও মহৎ কাজের জন্য পৃথিবীতে এসেছে। 30 টাকা চাকরি জুটলে অবশ্য আপাত অভাবটা মিটবে। দুবেলা হয়তো ভাত জুটবে, বাবার ওষুধও হয়তো জুটবে, হয়তো বা মার শাড়িও জুটবে। কিন্তু তাতে কি দুঃখ ঘুচবে? তাতে কি সবাই খুশি হবে? তাতে কি সকলের ভাত, সকলের কাপড়, সকলের আশ্রয় জুটবে? চাকরি জুটলে আর কতই বা হবে। এখন একবেলা খাচ্ছি, তখন হয়তো 2 বেলা খাবো। একটা ছেঁড়া কাপড় পরছি, তখন হয়তো আস্ত একটা কাপড় পরব। কিন্তু অভাব আমাদের যা আছে তাই থাকবে। তাহলে কিসে অভাব ঘুচবে? কিরণ বললে, সে ভজুদা তোকে সব বুঝিয়ে দেবে। তাই তো বলছি, তার আগে তুই আমাকে কিছু মেম্বার জোগাড় করে দে, তখন দেখবি ভজুদা কি করে। রাস্তায় চলতে চলতে অনেক দূর চলে এসেছিল। খিদিরপুরের মোড়ের কাছে আসতে কিরণ বললে, এই তুই দাঁড়া, আমি এখানে একটু ভিক্ষে করে নিই। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর গল্প পাঠ ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। নমস্কার।